আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুজ্জামান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি দেবেন্দ্র কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, চলো আমরা আজকে স্বল্প ও মধ্যমেয়াদী যে আমাদের অর্থায়ন আছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। তোমরা যদি আজকে আমরা কি শিখবো তা এক নজরে দেখতে চাও, তাহলে দেখতে পাবে যে আজকে আমরা যা আলোচনা করব তার মধ্যে মেইন বিষয়গুলো হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, এটা কাকে বলে এবং বৈশিষ্ট্যগুলো কি। তো প্রথমেই আমরা দেখি যে স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে। স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবসায়ে তিন ধরনের অর্থায়নের একটি উৎস। স্বল্প সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। তবে এই স্বল্প সময়টা হচ্ছে 1 বছর বা তার কম সময়। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন হয়ে থাকে তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। আর মধ্যম মেয়াদী যে অর্থায়ন সেটা হচ্ছে 1 বছরের অধিককাল। 1 বছরের অধিককাল থেকে 7 বা 8 বছর, মতান্তরে 3 বছর থেকে 7 বছর, এই সময়কালকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। তো তোমরা দুটো জিনিস দেখতে পেলে যে স্বল্প মেয়াদী অর্থায়নের সময়কাল হচ্ছে 1 বছর বা তার কম সময়, আর মধ্যমেয়াদী অর্থায়নের সময়কাল হচ্ছে অবশ্যই 1 বছরের চেয়ে বেশি। তবে এর সর্বোচ্চ সময়ের লিমিটটা কত তা নিয়ে মতবিরোধ আছে। কিছু কিছু লেখক মনে করেছেন যে 7 বছর বা 8 বছর, আবার কিছু কিছু লেখক মধ্যম মেয়াদী বলতে 3 থেকে 7 বছর এই সময়কালকে বুঝিয়েছেন। তো এরপর আমরা দেখি যে স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য কি। স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সময়কাল, যে এই সময়টা অত্যন্ত স্বল্প সময়ের জন্য হয়। আর স্বল্পকালীন সময়ে অর্থসংস্থানের জন্য তেমন কোনো জামানতের প্রয়োজন হয় না। তবে স্বল্পমেয়াদী অর্থায়নের খরচ দীর্ঘমেয়াদী অর্থায়নের তুলনায় একটু বেশি, কারণ স্বল্পকালে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে সেগুলো আমাদের উপর বেশি পরিমাণ সুদের হার চার্জ করে। এরপর আমরা আসি যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কি। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, একটি প্রাতিষ্ঠানিক উৎস আর একটি অপ্রাতিষ্ঠানিক উৎস। তো তোমরা আগেই থেকে জেনে থাকবে যে প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে সেই সমস্ত উৎস যেখানে কিছু প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদে ঋণের সুযোগ দিয়ে থাকে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদেরকে স্বল্প মেয়াদে অর্থ সংস্থানের সুযোগ করে দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকেও স্বল্প মেয়াদে অর্থায়ন করা যায়। তো স্বল্প মেয়াদে অর্থায়নের জন্য যদি আমরা কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হই তাহলে সেই অর্থায়নকে আমরা বলবো প্রাতিষ্ঠানিক উৎস। এছাড়া স্বল্প মেয়াদে অর্থ সংস্থানের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস রয়েছে। অপ্রাতিষ্ঠানিক উৎস সেগুলোই যেগুলোর মধ্যে তেমন কোনো ফর্মালিটিস করতে হয় না। তোমরা জানো যে কোথাও থেকে ঋণ নিতে হলে কিছু নিয়ম কানুন মানতে হয়, ফর্মালিটিস পূরণ করতে হয়, কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎসে সেই ফর্মালিটিজের পরিমাণটা একদমই নেই। তো এখন আমরা দেখি যে অপ্রাতিষ্ঠানিক উৎস কি। অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে ব্যবসায় ঋণ, যে আমরা যদি ধারে কোনো কিছু কেনার সুযোগ পাই তাহলে কিন্তু আমরা এক প্রকারে অর্থ সংস্থানের ব্যবস্থা করেই ফেলি, কারণ এই ধারে ক্রয়ের জন্য খুব বেশি কিন্তু ফর্মালিটিস পূরণ করার প্রয়োজন পড়ে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্যবসায় ঋণের আরেক নাম হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। ব্যবসায় ঋণকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয় কারণ ব্যবসায় ঋণের ক্ষেত্রে আলাদাভাবে কোনো ধরনের টাকা পয়সা বাহির থেকে আনার প্রয়োজন পড়ে না। যদি ধারে কেনা বেচা করার সুযোগ থাকে তাহলে কিন্তু
একটা সমাজে ব্যবসায় ঋণের জন্ম হয় এবং ব্যবসায় ঋণের সুযোগটা আমরা ব্যক্তি বিশেষে বা প্রতিষ্ঠান মাত্রই এটা গ্রহণ করতে পারি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, অর্থাৎ এখানে লেনদেনটাই এমন হয় যে অটোমেটিক্যালি অর্থায়নটা হয়ে যায়। যেমন ধরো, তুমি একটি প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু ক্রয় করতে চাও, তাহলে তোমাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে, অথবা তুমি যদি ধারে ক্রয়ের সুযোগ পাও, তাহলে তোমাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে না। অর্থাৎ ধারে ক্রয়ের সুযোগ পেলে তোমাকে এখন পকেট থেকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। একটু ভেবে দেখো, যদি তুমি ধারে ক্রয়ের সুযোগ না পেতে এবং তোমার কাছেও কোনো টাকা না থাকতো, তাহলে কিন্তু তোমার যদি ওই পণ্যটি কেনার কোনো দরকার পড়তো, তুমি বাইরে কোথাও থেকে টাকা সংগ্রহ করে তুমি অর্থায়ন করে তারপর পণ্যটি সংগ্রহ করতে। কিন্তু ধারে ক্রয়ের সুযোগটা থাকার কারণে তোমাকে কিন্তু আর আলাদাভাবে টাকা সংগ্রহের প্রয়োজন পড়ছে না। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবেই তুমি পণ্যটি এখন কিনে ব্যবহার করার সুযোগ পাচ্ছ। ওই জন্য ব্যবসায় ঋণকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এছাড়া বিভিন্নভাবে অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা হয়ে যায়। যেমন বকেয়া খরচ, আমরা কোনো খরচ করলাম, টাকা পরিশোধ করলাম না, তাহলে টাকা পরিশোধ না করেও আমরা বেনিফিটটা নিয়ে নিলাম, তাহলে এক্ষেত্রেও কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নটা হয়ে যায়। এরপর আমরা আসি যে ব্যবসায় ঋণের ব্যয় আছে কি না, এবং থাকলেও সে ব্যয়টা কে বহন করে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ব্যবসায় ঋণের কোনো ব্যয় নেই, কারণ আমরা যদি ধারে পণ্য ক্রয় করি, তাহলে কিন্তু যাদের নিকট থেকে ক্রয় করি তাদেরকে আমরা যা পরিশোধ করার কথা তার চেয়ে বেশি পরিশোধ কখনো করি না। তাই বলা যেতে পারে যে আপাত দৃষ্টিতে ব্যবসায় ঋণের কোনো ব্যয় নেই। কিন্তু ব্যবসায় ঋণের ব্যয় জন্ম হতে পারে যদি ক্রেতাকে বাট্টার সুযোগ দেয়া হয়, এবং সুযোগ থাকার পরও যদি ক্রেতা ওই বাট্টার সুযোগ হাতছাড়া করে ফেলে, তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের জন্ম হয়। মূলত ব্যবসায় ঋণের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়, অর্থাৎ আমার সামনে কোনো বাট্টার সুযোগ আসার পরও যদি আমি সেই সুযোগটা গ্রহণ না করি, তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের জন্ম হবে। অর্থাৎ আমি যদি কোনো পণ্য কিনে আনি, তারপর যদি বাট্টার অফার পাই, সেই অফার পাওয়ার পরও যদি আমি অফারটি গ্রহণ না করি, তাহলে আমাকে কিন্তু পূর্ণ মূল্যই পরিশোধ করতে হবে। এই যে আমি কিছু কম মূল্য পরিশোধ করতে পারতাম, সেই সুযোগটা থাকার পরও আমি গ্রহণ করলাম না, তাহলে কিন্তু এই পূর্ণ মূল্য আমাকে যে অতিরিক্ত মূল্যটা পরিশোধ করতে হলো, যেটা বাট্টা সুযোগ গ্রহণ করলে আমাকে করতে হতো না, এই অংশের যদি আমরা ব্যয়টা গাণিতিকভাবে নির্ণয় করি, সেটাই হবে ব্যবসায় ঋণের ব্যয়। এখন আমরা একটু দেখি যে ব্যবসায় ঋণের যে ব্যয় সেটা কে বহন করে। যদি ক্রেতা বাট্টার সুযোগ থাকার পর সুযোগটা নিয়ে নেয়, তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের উদ্ভব হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু ক্রেতা যদি এই সুযোগটা হাতছাড়া করে, তবে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের জন্ম হয়। তাহলে দেখা যাচ্ছে যে ক্রেতা যদি সুযোগ থাকার পরও সুযোগ হাতছাড়া করে দেয়, তাহলে ব্যবসায় ঋণের ব্যয়টা ক্রেতার ঘাড়েই বর্তায়। অপরদিকে যদি বিক্রেতা ক্রেতার অফার অনুযায়ী বাট্টা প্রদান করে এবং ক্রেতা ওই সুযোগ গ্রহণ করে, তখন বিক্রেতা ব্যবসায় ঋণের ব্যয় বহন করে। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা দেখি যে ব্যবসায় ঋণের ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হয়। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার আগে আমাদেরকে কিন্তু ক্রয়ের শর্ত যেটা, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। যে কোনো দ্রব্য ধারে ক্রয়ের ক্ষেত্রে কিন্তু বিক্রেতা কিছু শর্ত আরোপ করে, সেই শর্তগুলো মেনেই আমরা বিক্রেতার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে থাকি। তো সেই রকম একটা শর্ত নিয়ে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে 2/10(30). এটা হচ্ছে একটা ক্রয়ের শর্ত। এখানে প্রত্যেকটা সংখ্যার আলাদা অর্থ রয়েছে। যেমন প্রথমে যে 2টা রয়েছে সেটা হলো বাট্টার হার, পরবর্তীতে যে 10 রয়েছে সেটা হচ্ছে বাট্টার মেয়াদ, আর এখানে নিট 30, এই 30 হচ্ছে ঋণের মেয়াদ। এই ক্রয়ের শর্তের
অর্থ হচ্ছে যে যদি কেউ পণ্যটি কিনে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% বার্তা পাবে। আর যদি সে এই সুযোগটা গ্রহণ না করে তাহলে 30 দিনের মধ্যে তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ এই ধারে ক্রয়ের মোট সময় হচ্ছে 30 দিন। আর এই অফারের মধ্যে আরেকটা অফার রয়ে গেছে, সেটা হচ্ছে কেউ যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% বার্তা পাবে। অর্থাৎ কেউ যদি বার্তার সুযোগটি গ্রহণ করতে চায় তাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আর যদি সে পরিশোধ করতে না চায় তাহলে সে অবশ্যই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বাধ্য। এবার বার্তার সুযোগ গ্রহণ করবে কি করবে না সেটা নিতান্তই ক্রেতার বিষয়। কারণ সুযোগ থাকলেই যে ক্রেতা সেটা গ্রহণ করতে পারবে সেটা না, এটা তার আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করবে। যদি তার কাছে টাকার ক্রাইসিস থাকে তাহলে কিন্তু সে বার্তার সুযোগ গ্রহণ করতে পারবে না, কিন্তু তাকে অবশ্যই 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ব্যবসায় ঋণের ব্যয়কে গাণিতিকভাবে প্রকাশ করি। ধরো একজন ক্রেতা 2/10 নিট 30 এই শর্তে কিছু পণ্য ক্রয় করল এবং পণ্য ক্রয় করার পর তার কাছে এই অফারটা আসলো যে 10 দিনের মধ্যে যদি সে মূল্য পরিশোধ করতে পারে তাহলে 2% বার্তা পাবে। আর যদি সে মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় 10 দিনের মধ্যে তাহলে সে কোনো বার্তা পাবে না। যদি সে মূল্য পরিশোধ করেই ফেলে তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের জন্ম হবার কোনো সুযোগ নেই। এটা তখনই উদ্ভব হবে যখন সে এই 10 দিনের মধ্যে ঋণের টাকাটা পরিশোধ করবে না। তো আমরা ধরে নিই যে উনি এই শর্তে পণ্য ক্রয় করার পর যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে ব্যবসায় ঋণের ব্যয় কত হবে সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে উপরে বার্তার হার, নিচে 100 বিয়োগ বার্তার হার, যেটা হচ্ছে 2। আমরা কিছুক্ষণ আগে একটা চিত্রের মাধ্যমে দেখতেছিলাম যে প্রথম যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে বার্তার হার। তাহলে তোমরা খেয়াল করো যে এখানে বার্তার হার 2%, 2, আর নিচে 100 বিয়োগ 2। আর এখানে সূত্রের নির্ধারিত 360, নিচে ঋণের মেয়াদ যেটা আমরা বলেছিলাম এইটা ঋণের মেয়াদ, তো 30, আর এই 10টা হচ্ছে বার্তার মেয়াদ, আর সূত্রের নির্ধারিত 100। এটা আমরা যদি সমাধান করি তাহলে দাঁড়াবে 36.37%। অর্থাৎ 2/10 নিট 30 এই শর্তে কোনো পণ্য ক্রয় করে ক্রেতা যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ না করে, অর্থাৎ বার্তার সুযোগ যদি না নেয়, তাহলে কিন্তু তাকে প্রায় 36.37% সমতুল্য ব্যবসায় ঋণের ব্যয় বহন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে বার্তার সুযোগ গ্রহণ করা বা না করার পেছনে যুক্তিসমূহ কি কি। কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখেছিলাম যে 2/10 নিট 30 এই শর্তে পণ্য ক্রয় করার পরও যদি কেউ বার্তার সুযোগ গ্রহণ না করে তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয়ের জন্ম হয় 36.37%। তো এক্ষেত্রে আমাদের দেখে মনে হতে পারে যে তাহলে অবশ্যই একজন বিবেকবান ক্রেতার বার্তার সুযোগ গ্রহণ করা উচিত। কিন্তু বার্তার সুযোগ গ্রহণ করা বা না করা এটা নিতান্তই ক্রেতার আর্থিক অবস্থার উপর নির্ভর করে। যেমন আমরা এখানে 3টা বিশেষ উপাদান আলোচনা করতে পারি। যেমন ক্রেতার কাছে পর্যাপ্ত অর্থ আছে কিনা। ক্রেতার কাছে যদি পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে কিন্তু যতই বার্তার সুযোগ থাক সেই বার্তার সুযোগ ধরার কোনো সামর্থ্য ক্রেতার নেই, কাজেই বার্তার সুযোগ সে গ্রহণ করতে পারবে না। এরপর আমরা দেখি যে তার কাছে পর্যাপ্ত অর্থ যদি থাকে তাহলে সে কি করতে পারে। ক্রেতার কাছে পর্যাপ্ত অর্থ থাকলেই যে সে বার্তার সুযোগ গ্রহণ করবে এমনটিও কিন্তু নয়। কারণ ক্রেতা হাতে যদি এমন কোনো সুযোগ থেকে থাকে যা এটার চেয়েও ভালো, ক্রেতা কিন্তু সেটাই গ্রহণ করবে। অর্থাৎ ক্রেতা তার কাছে যে বিকল্প সমূহ আছে সেগুলো মূল্যায়ন করে দেখবে যে কোনটি তার জন্য উপযোগী।
যদি এই বারটার সুযোগটাই তার কাছে সর্বোত্তম হয়ে থাকে তাহলে সুযোগটা সে গ্রহণ করবে, আর যদি এর চেয়েও ভালো অপরচুনিটি তার থাকে তাহলে সে সেটা গ্রহণ করবে, সেক্ষেত্রে সে বারটার সুযোগটা হাতছাড়া করবে। আর যদি তার কাছে পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে কিন্তু বারটা নেয়া বা না নেয়া তার কোনো মর্জির উপর নির্ভর করছে না, কারণ বারটা নেওয়ার সামর্থ্যই তার নেই। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো স্বল্পমেয়াদী অর্থায়নের একটা অন্যতম উপায় হচ্ছে এই ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ ছাড়াও স্বল্পমেয়াদী অর্থায়নের আরো কিছু উপায় রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতে পারি। সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সাবধানে থেকো। সালাম আলাইকুম।